বসন্তের উৎসবে ভার্সিটি প্রাঙ্গণ মুখরিত, বাসন্তী রঙে রাঙানো ভার্সিটির রমণীগণ। আমি বিমুখ তাদের পানে চেয়ে বিরক্ত বোধ করছি খানিকটা। এমন নয় আমি শাড়ি পরিনি, আমিও পরেছি, কিন্তু শাড়ি সামলানো কি চারটেখানিক কথা? এই নিয়ে চতুর্থবারের মতো শাড়ি পরেছি, তবুও এ যেন আমার সামলানোর সাধ্যের নয়। আমি বুঝি না শাড়ি পরে হাঁটা দাঁড়ানো এত কঠিন কেন। মা বারবার বললেন, এখনো শাড়ি সামলাতে না শিখলে বিয়ে করলে কি হবে তোর? কিছুই হবে না। বর্তমান সময়ে শাড়ি সামলানো খুবই সহজ। যেমন রেডিমেড শাড়ি, আহা, বড় ধরো, ঘোরাও আর আটকাও, ব্যাস হয়ে গেল। ইতিমধ্যে ভেবে ফেলেছি বাসায় ফিরে বাবার কাছে বায়না ধরতে হবে। আমার 4-5টা রেডিমেড শাড়ি চাই। মাথার উপর রোদ্দুরটা যেন টকবগিয়ে ফুটছে। বসন্তের সময় এত গরম লাগার কোনো মানে হয়? কেউ গরমে ছটফট করছে না, অথচ আমি কিনা বিতৃষ্ণায় জর্জরিত হচ্ছি। ভার্সিটি প্রাঙ্গণের মাথায় বড় স্টেজে একের পর এক গান নাচ হচ্ছে। আমি মন দিয়ে দেখছি, শুনছি। আচমকায় কি হলো? গোলাগুলির শব্দ হলো হঠাৎ। পুরো ভার্সিটি প্রাঙ্গণের মানুষ ব্যস্ত হলো ছুটতে, আতঙ্কিত হলো চারপাশ। আমি বিস্ময়ে চেয়ে আমার পাশে বসে থাকা আমার বান্ধবী জিমিন বলল, তে ওঠ। আমার পুরো নাম তেইয়ং, বাবা শখ করে নাম রেখেছেন। বাবা উপন্যাস প্রেমী মানুষ, নামটা সেখান থেকেই নাকি জানা, তবে বেশিরভাগ মানুষ আমাকে তে বলে ডাকে। আমি উঠলাম না, হিতাহিত জ্ঞান বুদ্ধি বোধহয় হারিয়েছি। আমার এক কঠিন ব্যামো হলো, আমি অল্পতেই আতঙ্কিত হয়ে যাই, বুক ধড়ফড় করা শুরু হয়। আর এটা একবার শুরু হলে আমি আর সকল কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলি, যেমন এখন হারিয়েছি। জিমিন হাত ধরে কোনো ক্রমে উঠে দাঁড় করালো, আতঙ্কিত কণ্ঠে বারবার শুধালো, তে ছোট। ও আমার হাত ধরে ছুটলো, আমিও দৌড়ালাম ওর সাথে। শাড়ির কুচিতে কোনো রকম হাত বুলিয়ে ছুটছি। এমন সময় জিমিনের প্রেমিক সুগা ভাইয়া এসে হাজির। তিনি আতঙ্কিত হয়ে জিমিনের হাত ধরে বলল, ডিপার্টমেন্টের দিকে যাও, ছাত্রলীগের কিছু দল হামলা করেছে। জিমিনের হাত ধরে ছুটলেন সুগা ভাইয়া, আর আমার হাত ধরে জিমিন। এক অদ্ভুত ঘটনা। আমি মাঝে মধ্যে আমার এই কঠিন ব্যায়ামের জন্য বড্ড বিরক্ত হই, আবার খারাপও লাগে। আমার জন্য আমার কাছের মানুষরা সবসময় বিপদে পড়ে। এই যে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে জিমিনের সঙ্গে নিয়ে ছুটছি, আমি জানি ওর কষ্ট হচ্ছে। একটা মানুষ যদি বিপদের সময় তার সমস্ত ভার অন্য আরেকজন মানুষের হাতে দিয়ে দেয়, তখন ভারপ্রাপ্ত মানুষটির খুব কষ্ট হয়, যেমন জিমিনের হচ্ছে। জিমিন বলল, তে দ্রুত ছোট। আমি কথা শুনি ছুটছি ঠিকই, তবে তা অনুভব করতে পারছি না। আমার পা সমেত কাঁপছে, যে কোনো সময় আমি অজ্ঞান হয়ে যেতে পারি। তবে আজ পণ করেছি এমন কিছু করব না। জোরে জোরে নিঃশ্বাস ফেললাম বার কয়েক। আমার জন্য বারবার কাছের মানুষগুলো পীড়া পায়, এটা মানতে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি কি করতে পারি এতে? আমার হাড় দুর্বল, ব্লাড ফোবিয়া আছে। আপাতত মাথা নিচু করে আছি। মাঠ প্রাঙ্গণে ইতিমধ্যে মারামারি, চেঁচামেচি আর আহাজারির শব্দ শোনা যাচ্ছে। আমি সবটাই শুনছি, তবে অনুভব করতে পারছি না। কিছু দূরে এগোতেই হঠাৎ জিমিনের হাতের বাঁধন ছুটে গেল। আমি কি করব ঠিক বুঝে উঠতে পারলাম না। আকস্মিকভাবে সেই মুহূর্তে কে যেন এসে আমার ডান হাতটা শক্ত করে ধরলো। এই ঝাঁঝালো কণ্ঠে বলল, এই মেয়ে, এই সময় এভাবে কেউ দাঁড়িয়ে থাকে? আমি কিছুই বলতে পারলাম না। তার দিকে তাকালাম। মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক, চোখে কালো চশমা, পরনে সাদা পাঞ্জাবি, চেহারা চেনার বিন্দু মাত্র উপায় নেই। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কিছু যে বলছে শুনতে পাচ্ছি, কিন্তু এই যে বললাম, অতিরিক্ত আতঙ্কিত হলে আমি আমার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলি, কিছুতেই অনুভব করতে পারছি না। হঠাৎই পেছন থেকে কে যেন তার পিঠে আঘাত করলো। আমি দেখলাম তিনি আমার দেওয়াল করে দাঁড়ালেন। পুনরায় আঘাত দেওয়ার আগে পিছন ঘুরে আঘাত দেওয়া মানুষের হাত থেকে লাঠিটা ছিঁড়িয়ে নিলেন। তৎক্ষণাৎ আঘাত করলেন না, তবে বললেন, অহেতুক ঝামেলা করো না, বাড়িতে যাও। এরপর কি হলো মনে নেই আর। আমি বোধহয় আমার পণ করা কথাটা ভেঙে দিলাম। লুটিয়ে পড়লাম বোধহয় ভার্সিটির মাঠ প্রাঙ্গণে।
জানালার কার্নিশ ছুঁয়ে রোদ্দুরা ভাসছে। ভারী ভারী বইয়ের ভিড়ে মেঝেতে বসে আছে মাস্ক পরিহিত একজন যুবক। মাথার কালো ক্যাপটা সে সরিয়ে নিচে রেখেছে, কালো চশমাটাও তার পাশে শুইয়ে। পিঠে খানিকটা ব্যথা অনুভূত হলো। ছেলেটা মনে হয় তার গায়ে সমস্ত শক্তি দিয়ে মেরেছে। জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস ফেললো। ভার্সিটির লাইব্রেরি রুমে সে বসে আছে, তার পাশে আছে অপরিচিত এক মেয়ে মানুষ। শুধু যে পাশে বসে আছে তা বললে ভুল হবে, বেশ খানিকটা সময় ধরে তার বুকে লেপ্টে শুয়ে আছে মেয়েটা। জাঙ্কুক ডাকতে ডাকতে করে ডাকতে পারলো না। বাহিরে গোলাগুলির শব্দ এখনো খানিকটা শোনা যায়। মেয়েটা বোধ হয় এইসব নিতে পারে না, কেমন যেন অবশ বেশি আশপাশ দেখছিল। বড্ড অদ্ভুত ঠেকছিল জাঙ্কুকের। তাই তো ছুটে গিয়ে ধরলো মেয়েটাকে। জাঙ্কুকরা বসে আছে লাইব্রেরির একদম ভিতরে পুরনো বইয়ের ভিড়ে। ধুলো জমেছে চারিপাশে, আশেপাশে কেউ নেই। জাঙ্কুক কি করবে বুঝতে পারছে না। এবার কি ডাকবে মেয়েটাকে? বেশ খানিকটা সময় গেল, মেয়েটা নড়ে চলে উঠলো। জাঙ্কুক ছিটকে দূরে যাবে ভেবেও গেল না। ধীরে ধীরে কাঙ্ক্ষিত মানুষটা চোখের পাতা খুললো। আশপাশটা বুঝতে তার খানিকটা সময় লাগলো। পুরোপুরি হুঁশ আসতেই মেয়েটা ছিটকে দূরে সরে গেল। বুক শেল্পে আঘাত লেগে কিছু সংখ্যক বই ঘুরিয়ে পড়ল। জাঙ্কুক বিস্ময়কর দৃষ্টি নিয়ে মেয়েটার আতঙ্কিত মুখখানা দেখলো, কাণ্ড কারখানা দেখলো। হাসি পাচ্ছে খানিকটা, তবুও হাসলো না। গম্ভীর এক কণ্ঠে বলল, এতটা আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এখানে। তে মাথা নিচু করে ফেললো। লজ্জিত মুখ তার। ঠিক কি কি ঘটেছিল সবটা মনে করার চেষ্টা করলো। এরপর বলল, আমরা এখানে কতক্ষণ ধরে আছি? জাঙ্কুকের খাপছাড়া উত্তর, 2 ঘন্টা। সঙ্গে সঙ্গে চমকে উঠল তে। নিশ্চয় চোখ ফুলে উঠল। সে সরাসরি জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলল, আমি এতক্ষণ অজ্ঞান হয়েছিলাম? জাঙ্কুক মাথা নাড়িয়ে জানালো, জি। পর মুহূর্তে তে কেমন যেন লাগলো। সে বলল, আপনি মিথ্যে বলছেন না তো? শব্দ করে হেসে ফেললো জাঙ্কুক। মাস্কের ভিড়েও সে হাসি খুব চমৎকার শোনালো। তে ক্ষিপ্ত হলো। আশ্চর্য, এখানে হাসার কি ছিল? জাঙ্কুক তার হাসি থামালো। পাঞ্জাবির বুকে লেপটে থাকা ধুলোগুলো ছেড়ে উত্তর দিল, আপনাকে আমি যেমনটা ভেবেছিলাম আপনি আসলে তেমনটা নন। মানে? আপনার মাথা আর আমার ব্রেন। হক চকিয়ে উঠলতে। এই ছেলে বলে কি? আরো কিছু সময় গেল। নির্জনতায় ভরপুর সময়। ধীরে ধীরে বিকেল ছড়ে এলো। তে বলল, আমাদের বোধ হয় যাওয়া উচিত। জাঙ্কুক উঠে দাঁড়ালো। আমারও মনে হয়, চলুন। তে উঠে দাঁড়ালো। জাঙ্কুকের পিঠের দিকে সাদা পাঞ্জাবির গায়ে এক বিশাল কালো রেখা দেখা যাচ্ছে। তে কিছু মনে পড়লো। সে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি আঘাত পেয়েছিলেন তখন? জাঙ্কুক দ্বিধাহীন ভাবে বলল, ওসব কিছুই না, ছোটখাটো ক্ষত। আপনি চলুন। কি বলেন? ছোটখাটো ক্ষত? কোনো ক্ষতই ছোট নয়। চলুন ডাক্তারের কাছে যাই। এমনিতেও আপনি আমায় সাহায্য করেছেন, তার বিনিময়ে হলেও আমার আপনাকে সাহায্য করা উচিত। আমি কোনো বিনিময়ের জন্য আপনার সাহায্য করিনি। সুযোগ যেহেতু হয়েছে তখন সাহায্যের প্রতিদান দিতে আমি প্রস্তুত। জাঙ্কুক আর মানা করলো না। সে পরে নিল তার মাথার ক্যাপ আর চোখে কালো সানগ্লাসটা। ধীরে ধীরে তারা ভার্সিটির ভেতর থেকে বেরিয়ে এলো। মাঠ প্রাঙ্গণ বেশ নিরিবিলি পরিবেশ, তবে স্টেজ ভেঙে গেছে। তে প্রশ্ন করলো, আচ্ছা হঠাৎ হামলা হলো কেন? জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। প্রকৃতিতে তখন সন্ধ্যা নেমেছে। হসপিটালের বাহিরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক আর তে। জাঙ্কুকের পিঠে সমসাময়িক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন গুরুতর কোনো বিষয় নয়, ওষুধপত্র নিলে ঠিক হয়ে যাবে। জাঙ্কুক বলল, আপনার জন্য রিক্সা ডেকে দেই? আপনার ডেকে দিতে হবে না, আমি চলে যেতে পারবো। আর হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। বিনিময়ে জাঙ্কুক কিছু বলল না। সে রিক্সা ডাকলো। তে বলল, রিক্সা লাগবে না, আপনি চুপ করে দাঁড়ান। তে দাঁড়ালো। ছেলেটার কণ্ঠস্বর খুবই ধারালো। কিছুক্ষণের মাঝে একটা রিক্সা এলো। জাঙ্কুক বলল, উঠুন। তে বিনা বাক্যে উঠে বলল, আচ্ছা শুনুন, এতটা পথ তো আমরা একসাথে ছিলাম, আপনি তো আপনার চেহারা দেখালেন না, পরবর্তীতে দেখা হলে চিনব কি করে?
উত্তরে জাঙ্কুক বলল, আপনাকে চিনতে হবে না, আমি চিনে নিব, ভালো থাকবেন। মিষ্টি হাসলো তে, বলল, আপনিও। রিক্সা চলতে শুরু করলো। তে এবার ঘুরে তাকালো। জাঙ্কুক তার পকেট থেকে ফোনটা বের করে ছোট্ট একটা মেসেজ লিখলো। এরই মাঝে মোড়ের মাথায় তার জন্য দাঁড়িয়ে থাকা গাড়িটা এগিয়ে এলো। আতঙ্কিত স্বরে তার অ্যাসিস্ট্যান্ট বুগাম বলল, আপনি ঠিক আছেন স্যার? বিনিময়ে জাঙ্কুক দ্রুত গাড়িতে বসে বলল, চলো। তে রিক্সাটা তখনও দূর সীমানায় দেখা যায়। জাঙ্কুক হঠাৎ উপলব্ধি করে এতটা পথ যাওয়ার পরেও মেয়েটার নাম জিজ্ঞাসা করা হয়নি। বিশ্র একটা ব্যাপার। জাঙ্কুক নিরাশ হয়ে বসে রইল গাড়িতে। রাত 8টা। সোফায় বসে টিভি দেখছিল তে। তাদের ভার্সিটির হামলার ঘটনা দেখানো হচ্ছে। মূলত ঘটনাটা ঘটেছিল আলাদা দুটি ভার্সিটির ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সামাজিক এক দ্বন্দ্ব নিয়ে, যা শুরু হয়েছিল ক্যাম্পাসের এক বিতর্কিত পোস্টার ছেঁড়া নিয়ে। শাহজালাল ভার্সিটির বসন্ত উৎসবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। ইতিমধ্যে কিছু ছেলেকে পুলিশ ধরে নিয়েছে। হঠাৎই টিভিতে একটা হেডলাইনে চোখ আটকালো তে। হেডলাইন পড়েতে চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এর মাঝে সাংবাদিকও বলে উঠলেন, শাহজালাল ভার্সিটির ছাত্রলীগ হামলা ঘটনায় গুরুতরভাবে আহত হন স্বরাষ্ট্রমন্ত্রী জিয়ন জাংকুক। মূলত শাহজালাল ভার্সিটির বসন্ত উৎসবে তিনি উপস্থিত ছিলেন, তবে খুব গোপনীয়তা অবলম্বন করেছিলেন তিনি। তার প্রত্যক্ষদর্শী তাকে চিনতে না পেরে আঘাত করে বসে তার পিঠে। জানা যায় ভার্সিটির কোনো এক মেয়ে তাকে হসপিটালে নিয়ে যায় এবং চিকিৎসা করায়। এ ব্যাপারে আমাদের সরাসরি তথ্য দেবে আমাদের সহযোগী রিপোর্টার মতিউর রহমান। এরপরই স্ক্রিনে ঢাকা মেডিকেলের দৃশ্য ভেসে উঠল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জিয়ন জাংকুক নিজেই বললেন, একটি বিশ্ববিদ্যালয় উৎসবে এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি দ্রুত এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। জাংকুকের চেহারা দেখে পুরোদমে চমকে উঠল তে। আরে ইনি তো! জাংকুকের চেহারা না দেখলেও তার চোখ দুটো খুব খেয়াল করেছে তে। তাছাড়া জাংকুকের চোখের পাশে একটা কাটা দাগ আছে। তে টিভির একদম কাছে চলে গেল। পুরোপুরি নিশ্চিত হতে আরেকটা অবাক হলো। ভাবতে অবাক লাগছে, আজ সারা বিকেল সন্ধ্যা সে এক মন্ত্রীর সঙ্গে ছিল, অথচ চিনতে পারেনি। অবশ্য দেখলে চিনত না, কারণ বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার খবরাখবর সে রাখে না। তবে জিয়ন জাংকুকের নাম শুনেছে। খুব বেশি দিন হয়নি সে মন্ত্রীর আসনে বসেছে। মূলত তার বাবা হঠাৎ মৃত্যুবরণ করায় এক প্রকার বাধ্য হয়ে তাকে মন্ত্রীর দায়িত্ব নিতে হয়েছে। এই তো কেবল 2 মাস হলো। তে গালে হাত দিয়ে তখনও টিভির পর্দায় তাকিয়ে। তবে লোকটা একটা ভুল বলেছে। মূলত তে তাকে নয়, সেই থেকে সাহায্য করেছে। রৌদ্রময় সকাল। বিছানায় লেপ টেপে ঘুরে ঘুমোচ্ছে তে। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। ঘুম ঘুম ভাব নিয়ে সে ফোন তুলে বলল, হ্যালো। অপর পাশের ব্যক্তিটি সঙ্গে সঙ্গে উদাস গলায় বলল, আমার সুখের ঘুম কেড়ে নিয়ে আপনি কি করে শান্তিতে ঘুমিয়ে আছেন বাসন্তী ফুল? ঘুমের ঘরে আচমকাই অনাকাঙ্ক্ষিত কারো কণ্ঠে বাসন্তী ফুল নামটি শুনে হকচকিয়ে উঠল তে। তাৎক্ষণিক ঘুম উড়ে গেল তার। শোয়া থেকে উঠে বসলো দ্রুত। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখে আরো বিস্মিত হলো। থমথমে কণ্ঠে আওড়ালো, কে বলছেন? তৎক্ষণাৎ উত্তর এলো না। কিছুটা সময় গেল। তে কান থেকে ফোন সরিয়ে এক পলক দেখলো। পুনরায় ফোনটা কানে পেতে আবার জিজ্ঞাসা করলো, কে বলছেন? থমথমে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। অপর পাশের মানুষটা বলল, পরিচয় না দিলে কি কথা বলা যাবে না? চট করে কণ্ঠটা চিনে ফেলল তে। সে অবাক হলো ভীষণ। জানালো, মন্ত্রী মশাই। জাংকুক যেন অবাক হলো না, তবে ভাবলো মেয়েটা বুঝি তার পরিচয় জেনে গেল। সে বলল, কি করে বুঝলেন? আপনার কণ্ঠ যে আমি শুনেছি তা ভুলে গেলেন নাকি? আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। জরুরি কিছু? আমার সাথে অবুঝ হচ্ছেন? তে হাসলো। খানিকটা শক্ত হলো সেই হাসিতে। জাংকুক অনুভব করলো সে শান্ত তবু করুণ স্বরে বলল, এভাবে হাসবেন না বাসন্তী ফুল, ভেতরটা যেন কেমন করে। তে হাসি থামালো, কথাগুলোর গুরুত্ব দিল না, উল্টে বলল, আমার সাথে মশকরা করছেন? আমাকে কি হাস্যরসিক মানুষ বলে মনে হয়?
মন্ত্রী মশাইরা প্রেমে পড়ে নাকি? মন্ত্রীদের কি হৃদয় থাকে না? তাই বলে আমি? কেন, আপনার প্রেমে পড়া বারণ নাকি? কোথায় মন্ত্রী আর কোথায় তেইয়ং? নিজের প্রতি এতটা উদাসীন হবেন না বাসন্তী ফুল, শাড়িতে কিন্তু আপনাকে দারুণই লাগে। কতজনকে বলেছেন এই কথা? বিশ্বাস করুন, আপনি প্রথম। বিশ্বাস হচ্ছে না। এবার জাঙ্কুক কি বলবে বুঝতে পারছে না। মেয়েটা তার কথা সিরিয়াসলি কেন নিচ্ছে না? তার কথা দেশের কত মানুষ উঠে বসে, অথচ এই মেয়েটা হেসে উড়িয়ে দিচ্ছে। কি অদ্ভুত! কল কেটে গেল। তে বিস্মিত হলো, থমকালো, ভরকালো, চমকে বার কয়েক ডায়াল করা নাম্বারটা দেখলো। লোকটা রাগ করলো নাকি? অবশ্য রাগ করলে কিছু করার নেই। এমন সকাল সকাল এক শ্যামবতীকে কল করে যদি সুদর্শন এক মন্ত্রী মশাই বলে আমার সুখের ঘুম কেড়ে নিয়ে আপনি কি করে শান্তিতে ঘুমিয়ে আছেন বাসন্তী ফুল, তাহলে অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য নয়। তার ঘরে আয়নার দিকে তাকালো, নিজের শ্যামবনের মুখখানা বারবার কয়েক দেখলো। কই, বিশেষ কিছু তো নজরে আসছে না। অন্তত একজন মন্ত্রী মশাইকে নিজের প্রেমের জালে ফাঁসানোর মতো রূপবতী নয়তে। আচমকায় শব্দ করে হাসলো, বোধ হয় এতক্ষণ স্বপ্ন দেখছিল। তে হাই তুলে ফোনটা ডাটা অন করে ফেসবুকে ঢুকলো। মেসেজ অপশনে যেতে দেখলো জিমিনের গোটা চারেক মেসেজ কাল রাতে করেছিল সে ঠিক আছে কিনা জানার জন্য। বলেছে ঠিক আছে। জিমিন লাইনে ছিল। তে লাইনে আসতেই মেসেজে লিখেছে, কোথাও ঘুরতে বের হবি তে? কোথায় যাবি? নদীর পাড়ে চল। তোদের দুই প্রেমিক প্রেমিকার মাঝে আমি বিয়ে কি করব? চল না দোস্ত। তে অনেকক্ষণ ভেবে বলল, কখন যাবি? বিকেলে। নদীর পানিতে তখন প্রবল স্রোত। ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে তে আর জিমিন। সুগায়ের এখনো খবর নেই। সুগা আসলে তারা ব্রিজের নিচে নামবে, নদীর ঘাটে পা চুবিয়ে বসে থাকবে। এই কাজটা শুধুমাত্র তেই করে। সুগা আর জিমিন তো তার থেকে বেশ খানিকটা দূরে বসে কথা বলে। প্রায় ঘন্টা দেড় কেটে যায় তাদের। তে তো মাঝে মধ্যে ধরতে পারে না এত কথা কি বলে। তে দীর্ঘশ্বাস ফেলে বলে, কখন আসবি সুগা ভাইয়া? জিমিনও খানিকটা বিরক্ত বোধ করছে। সে বলল, দাঁড়া দেখছি। মিনিট পাঁচেকের মাঝে সুগা হাজির। জিমিন প্রায় রাগ দিয়ে বলল, এত সময় লাগে তোমার? সরি। অতঃপর দুই প্রেমিক প্রেমিকার সামনে হাঁটতে শুরু করলো আর পেছনে মুরগির অসহায় বাচ্চার মতো হাঁটতে লাগলো তে। খুবই দুঃখজনক ঘটনা। বরাবরের মতো নদীতে পা চুবিয়ে বসে আছে তে, আর তার থেকে 10-12 হাত ধরে বসে আছে জিমিন আর সুগা। তে দীর্ঘশ্বাস ফেললো। বিষয়টা ভালো নয়, তবুও জিমিন তার বেস্ট ফ্রেন্ড বলে কিছু বলতে পারে না। তে নদীর স্রোতের দিকে তাকিয়ে রইল। দূর সীমানায় দুই একটা ট্রলার নৌকা দেখা যায়। তে নিরাশ মনে বলল, আমারও একটা বয়ফ্রেন্ড চাই। হঠাৎই ফোনটা বেজে উঠলো। তে থমকে উঠলো খানিকটা। কল ধরতে অপর পাশের মানুষটা বলল, বা বাসন্তী ফুল যে পাহারাদারদেরও কাজ করে তা তো জানতাম না। তে বিস্মিত হয়ে বলল, মানে আপনি লুতুপুতু প্রেম বিষয়টা পছন্দ করেন? অনার্স আর মাস্টার্স পড়ুয়া প্রেমিক প্রেমিকাদের প্রেম কখনো লুতুপুতু হয় শুনেছেন? তাহলে কাদের প্রেম লুতুপুতু হয় শুনি? জানি না আমি। পরক্ষণে কি যেন ভাবলো তে। সে আশেপাশে তাকালো, অবাক হয়ে বলল, এক সেকেন্ড, আপনি কি আমায় ফলো করছেন? কি অদ্ভুত কথা বলেন, যাকে বিয়ে করব তাকে ফলো করব না? আর একটুর জন্য হাত থেকে ফোনটা ফসকে পড়ে গেল না তে। সে বিস্ময়কর চাহনি নিয়ে বলল, বিয়ে? আপনার মাথা ঠিক নেই মন্ত্রী মশাই? আপনি করেছেন? পাগল হলেন নাকি? সত্যি বলছি, আপনি করেছেন। ফোন কেটে দিল তে। লোকটার মাথাটা কি সত্যি গেল নাকি অন্য কিছু? অন্যদিকে ছদ্মবেশে ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা জাঙ্কুক বলল, আপনার কনফিডেন্স এত ভাঙাচোরা কেন বাসন্তী ফুল? মাঝপথে কেটে গেল 4 দিন। জাঙ্কুকের আর কল এলো না। তে ভুলতে বসলো সবটা। সে বুঝেছে মন্ত্রী মশাই তার সাথে খানিকটা মশকরা করেছে। কেউ কিছু মনে করেনি। বিষয়টা সেও উপভোগ করেছে। দুপুর প্রায় 12টা। আকাশ ছুঁইছে, রোদ পড়ছে জমিনে।
এক প্রকার ক্লান্ত হয়ে ভার্সিটি শেষে বাড়ি ফিরেছে তে। জিমিনের বাসা তের বাসা ভার্সিটির ডানি আর বামে, যে কারণে বাড়ি ফেরার সময় থেকে একাই ফিরতে হয়। তে হাঁটছে, আশেপাশে কোথাও রিক্সা নেই। বড়ই বিরক্তিকর বিষয়। ফোঁস করে শ্বাস ফেলল মেয়েটা। এক প্রকার জোরপূর্বকই হাঁটছে সে। হঠাৎ গা ঘেঁষে একটা গাড়ি থামলো। তে ভয় পেল, ছিটকে দূরে সরে গেল দ্রুত। গাড়ি থেকে কে যেন নামলো। তের দিকে এগিয়ে এসে বলল, আপনার সাথে কিছু কথা ছিল ম্যাম। তে অবাক হয়ে বলল, আমার সাথে? জি। কি বলুন তো আপনি? আমি জীবন জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট। চোখ বড় বড় করে তাকালো তে। বোগাম বলল, ভয় পাবেন না ম্যাম, গাড়িতে উঠুন, স্যার আপনার সাথে কথা বলতে চাই। তে এবার গাড়ির দিকে তাকালো। মাস্ক পরিহিত এক যুবক বসে আছে। তে কিছু বলার আগে বোগাম বলল, প্লিজ ম্যাম, দাঁড়িয়ে থাকবেন না, কেউ দেখে নিলে আমরা বিপদে পড়ব। বোগামের কণ্ঠস্বরটা অসহায় শোনালো। তে বুঝলো সে হেঁটে গেল দ্রুত। জায়গাটা নির্জন, কারোরই বিশেষ আগ্রহ নেই। কোনো মেয়ে কার গাড়িতে উঠলো। তে গাড়িতে উঠেই জাঙ্কুক বলল, নির্জন দূরে চলো বোগাম। বোগাম মৃদু হেসে গাড়ির গতিবেগ বাড়িয়ে দিল। তে বিস্ময় দৃষ্টি নিয়ে সামনে মানুষটাকে দেখছে। তার বিশ্বাস হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে আছে। বিশ্বাস হচ্ছে না। হঠাৎ জাঙ্কুক বলল, যতক্ষণ দেখার দেখে নিন এবং বিশ্বাস করে নিন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে আছেন। খানিকটা লজ্জা পেল তে। লোকটা কি করে বুঝলো সে এসব দিয়ে ভাবছিল? নির্জন একটা পরিবেশ, দূর দূরান্তে কোনো মানুষের আনাগোনা নেই। জাঙ্কুকের গাড়ি থামলো। বোগাম বলল, স্যার, আমি দূরে গিয়ে চা খেয়ে আসি। জাঙ্কুক মাথা নাড়ালো। বোগাম তার গায়ের কালো কোটটা খুলে রেখে গেল ড্রাইভিং সিটে এবং কানে ব্লুটুথ লাগাতে লাগাতে বলল, কোনো সমস্যা হলে ডাকবেন স্যার। এবারও মাথা নাড়ালো জাঙ্কুক। বোগাম মুচকি হেসে চলে গেল। মিনিট 15 কোনো কথা হলো না। সব চুপচাপ, সব নির্জীব। জাঙ্কুক তার মুখে মাস্ক, চোখের কালো সানগ্লাস, ক্যাপ সব খুলে ফেললো। এরপর সরাসরি তাকালো তের দিকে। তের বুকটা আচমকা ধক করে উঠলো। এই প্রথম সে জাঙ্কুকের মুখটা সামনাসামনি দেখছে। জাঙ্কুকের চাপ দাঁড়িয়ে আছে, চোখের পাশে কালো দাগ, গায়ের রং ফর্সা, পরনে ছায় রঙা শার্ট, কালো প্যান্ট। ছেলেটাকে টিভির থেকেও সামনাসামনি ভয়ানক সুন্দর দেখতে। তে কিছুটা দূরে সরে গেল। জাঙ্কুক মৃদু হাসলো, জানালো, আপনি আমায় ভয় পাচ্ছেন বাসন্তী ফুল? কিছুটা তোতলানো স্বরে উত্তর দিল তে। খানিকটা। পুনরায় হাসলো জাঙ্কুক। বলল, কি করলে আপনি বিশ্বাস করবেন এই আমার আপনাকে চাই? থমকে গেল তে। কথা আটকে গেল তার। এভাবে চট করে এমন কথা বলে? বুকের ভেতরে হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। কি সাংঘাতিক শব্দ! যন্ত্রণা নয়, সাংঘাতিক এক অনুভূতি হচ্ছে। তে বার কয়েক শ্বাস ফেললো। বলল, আমি পারফেক্ট নই আপনার জন্য। কে বলেছে? আমি বলেছি। ফুল বলেছেন। আমার কঠিন একটা অসুখ আছে। যেমন? আমি একটুতেই আতঙ্কিত হয়ে যাই। আমি জানি। জানেন? অবাক স্বরে বলল তে। জাঙ্কুক বলল, এতে তো আমি সমস্যা দেখি না। দেখুন, আমি আতঙ্কিত হয়ে গেলে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমার জ্ঞান শক্তি লোপ পায়। এটা আপনার জন্য কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে। আমি মানিয়ে নিব, বিশ্বাস করুন। আপনার জীবন জটিলতায় ভরে যাবে, বিশ্বাস করুন। আমার জীবন এমনিতেই জটিল, বিশ্বাস করুন। সরাসরি জাঙ্কুকের চোখের দিকে চাইলো তে। লোকটার চোখ দুটো খুব গভীর ভাবে কিছু একটা বলছে। তে বুঝতে পারছে। হঠাৎই তের হাত ধরলো জাঙ্কুক, শক্ত করে ধরলো। তে থমকে গেল। জাঙ্কুক করুণ কণ্ঠে আওড়ালো, বসন্তের এক সন্ধ্যায় আমার বুকের লেপটে শুয়ে থাকা আপনাকে আমার লাগবে, বিশ্বাস করুন, খুব করে লাগবে। আমার রাতে ঘুম আসে না, আমি নিঃশ্বাস নিতে পারি না। আমার সাদা পাঞ্জাবির বুক পকেটের অংশে আপনার ঠোঁটের লিপস্টিকের দাগ আমার দারুণ পীড়া দেয়। আমি নিতে পারি না। আমার খালি মনে হয় আপনাকে চাই। আমাকে ফেরাবেন না দয়া করে, বিলিভ মি। আমার আপনাকে চাই, গোটা আপনিটাকে চাই। আপনি যেমন তেমনই আমার চাই। জাঙ্কুক নিঃশ্বাস ফেলে। এতটা অসহায় লাগলো নিজেকে। তে বিমুখ তার পানে চেয়ে কি করবে বুঝতে পারছে না। এভাবে তো কেউ তাকে চায়নি। তে ভীত হয়, বলে, আমার নিয়ে সমস্যায় পড়বেন। পড়লে পড়েছি, তবু আমার আপনাকে চাই।
এমন কি দেখলেন বলুন তো? জাগরুক তের চোখের দিকে তাকিয়ে বলল, জানি না। ভালোবাসেন আমাকে? বোধ হয়, বোধ হয়। তার মানে অনিশ্চিত। আমি জানি না। কি জানেন তাহলে? আপনাকে জড়িয়ে ধরি। থমথমে কণ্ঠের করুণা তার জাগরুকের তে চমকে উঠল। লোকটা বলে কি? বিয়ে হয়নি আমাদের, চলুন না দ্রুত করে ফেলি। হাসলো তে। জাগরুক তাকিয়ে রইল তার দিকে। তে বলল, মন্ত্রীরা এত উতলা হয় জানতাম না তো। বিয়ে করি, দেখবেন মন্ত্রীরা আরো অনেক কিছু হয়, অনেকটা বেহায়া, অনেকটা অসভ্য, আর ভীষণ ভীষণ পাগলাটে। সন্ধ্যা রাতে বিছানায় শুয়েছিল তে। জাগরুকের কথা ভেবে তার খুব হাসি পাচ্ছে। দীর্ঘ 21 বছরের জীবনে এই প্রথম কোনো পুরুষ মানুষের কথা ভেবে তে হাসছে। তার সমস্ত শরীর অস্থিরতায় রূপ নিয়েছে। কি সাংঘাতিক অনুভূতি হচ্ছে। ফোন বাজলো। কে বুঝলো কে দিয়েছে। সে কল তুলে বলল, বলুন। উত্তর তো দিলেন না। এত তাড়াহুড়া কিসের? আপনাকে পাওয়ার। পেয়ে গেলে অবহেলা করবেন না তো? আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না। আমার এখনো বিশ্বাস হয় না। আমারও হচ্ছে না। আমি প্রেমে পড়েছি, বিশ্বাস করুন, আমি প্রেমে পড়েছি। আচমকা আসা বাসন্তী রানীর শাড়ি পরিচিত এক শ্যামকন্যার। আমি খুব দারুণভাবে প্রেমে পড়েছি। আমিও পড়েছি। আমি জানি। এত জানেন কিভাবে? বুক পকেটে শুয়ে থাকা এক রমণীতে আমি খুব করে পড়েছি। সেদিন আপনি মিথ্যা বলেছেন, আমি 2 ঘন্টা অজ্ঞান ছিলাম না। হাসলো জাংকুক। বাম পাশের বুকে হাত রাখলো। খুব আফসোস নিয়ে বলল, যদি থাকতেন। কত শখ। জাংকুক তার বিছানায় শরীর এলিয়ে দিল। কেউ কথা জড়িয়ে শুইল। জাংকুক তার কণ্ঠে গাম্ভীর্য ছোঁয়ায় এটে বলল, আমি চাইবো বসন্তের এক সন্ধে আপনি আবারও আমার বুকে লেপটে থাকুন, অনেকটা সময় থাকুন, অজ্ঞানে নয় সজ্ঞানে থাকুন। আমি আপনার দিকে তাকিয়ে থাকি আর আপনি আমার দিকে। বুঝলেন তো বাসন্তী ফুল? তে খুশি হলো। অনুভূতিটা টকবগিয়ে উঠলো। সে হালকা হেসে জানালো, ইস, মৌঝি মশারা প্রেমে পড়ে। জাগরুক আবেশে চোখ বন্ধ করে বলল, বিয়ে করবেন তো আমায়? তে শীতল কণ্ঠে উত্তর দিল, করবো।